জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর, জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু দেখে নিও। তো ক্লাস শুরু করার আগে একটু আগের ক্লাসটা ঝালিয়ে নিই, কেমন? কিরকম? আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে পৃথিবীতে যত রকমের মৌল আছে তাদের মধ্যে 92টা মৌল হচ্ছে প্রাকৃতিক, 92টি মৌল হচ্ছে প্রাকৃতিক, বাকিগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, তাই তো? তো এই 92টি মৌলের মধ্যে 16টি কিন্তু আমাদের জীবদেহ গঠনের জন্য জরুরি। খুব জীবদেহ গঠনের জন্য প্রয়োজন হচ্ছে 16টি মৌল। যে মৌলগুলোকে আমরা বলেছিলাম বায়ো এলিমেন্টস। এই বায়ো এলিমেন্টস গুলোর মধ্যে দেখেছিলাম 6টা মানে খুবই প্রয়োজনীয়, যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো আমাদের ছিল 6টা হচ্ছে খুব প্রয়োজনীয় ছিল, আর যেটা যার মাধ্যমে 99% জীবদেহ গঠিত হয়েছিল, আর বাকি 1% গঠিত ছিল এই বাকি 10টা মৌলের দ্বারা। এটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আর কি জেনেছিলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে এই মৌলগুলো বিভিন্ন নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে তৈরি করেছিল যৌগ, তাই না? যৌগ তৈরি করেছিল। যৌগ দু রকমের দেখেছিলাম, একটা হচ্ছে অজৈব যৌগ, আরটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ মধ্যে কি পড়েছিলাম আমরা হচ্ছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ, আর হচ্ছে গ্যাসীয় পদার্থ। আর জৈব যৌগের মধ্যে কি পড়েছিলাম? আচ্ছা, এইটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আর জৈব উপাদানের মধ্যে কি পেয়েছিলাম? জৈব উপাদানের মধ্যে পেয়েছিলাম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মেনলি এই জৈব যৌগটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো এবার এটা নিয়ে দেখি। এখানে ঢোকার আগে আরেকটা কথা বলে দিই যে মৌল বা যৌগের যে ক্ষুদ্রতম কণা, স্বাধীন সত্তা বিশিষ্ট যে কণা, তাকে আমরা বলেছিলাম অণু। অণু বলেছিলাম তো। যেমন ধরো এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি করলো হাইড্রোজেন অণু, এটা হচ্ছে স্বাধীন সত্তা বিশিষ্ট। তেমনি আলোচ্য বিষয় হচ্ছে জৈব অণু বা বায়োমলিকুলস। তাহলে জৈব অণু কি? জৈব অণু কি যদি বলি তাহলে আমরা বলবো জীবদেহে উৎপন্ন জৈব অণু বা জৈব উপাদানগুলোকে কি, যে উপাদানগুলো জীবদেহে উৎপন্ন হয়, যে যৌগগুলো জীবদেহে উৎপন্ন হয়। যেমন ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্ত পদার্থগুলো নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠিত হয় তাতে আমরা বলতে পারি জৈব যৌগ। মানে জৈব কথা মানে কি? জৈব হচ্ছে জীবদেহে উৎপন্ন জৈব, জীবদেহ থেকে মানে জীব থেকে পাওয়া যায়, তাদের আমরা বলতে পারি জৈব, ঠিক আছে? তাহলে জৈব অণু বা জৈব উপাদানগুলো কি? যেগুলো হচ্ছে জীবদেহ থেকে পাওয়া যায় বা জীবদেহ থেকে যে যৌগ পাওয়া যায় তাকে বলা হয় জৈব যৌগ, জৈব যৌগ। আর একটা জিনিস কি, মানে জৈব যৌগের একটা মেন বৈশিষ্ট্য, জৈব যৌগে কিন্তু কার্বন থাকবেই, কার্বন কিন্তু থাকবেই, ঠিক আছে? কিরকম না, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, কার্বন থাকবেই। জৈব যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য, জৈব যৌগে কিন্তু কার্বন থাকবেই। তাহলে আমরা এক কথায় বলতে পারি জীবদেহ থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে। জীবদেহ থেকে যে সমস্ত যৌগ পাওয়া যায় তাদের আমরা বলতে পারি প্রাপ্ত যৌগ, মানে জৈব যৌগ। যে যৌগগুলো জীবদেহে পাওয়া যায় তাদের আমরা বলতে পারি জৈব যৌগ। তো দেখা যাক এই জীবদেহ যে প্রাপ্ত যে যৌগগুলো সেগুলো কি কি হতে পারে। সেগুলো হতে পারে এরকম, দেখো জৈব যৌগ বা বায়োমলিকুলস কি কি হতে পারে। দেখো এটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, এটা তো প্রোটিন, এটা তো লিপিড, আর একটা হতে পারে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে জীবদেহ থেকে যে যৌগগুলো পাওয়া যায় সেগুলো কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। এইগুলো হচ্ছে আমাদের মানে প্রাপ্ত মানে জৈব যৌগ বা জৈব অণু। কেন জৈব অণু বলছি? না, যৌগের যে ক্ষুদ্রতম স্বাধীন সত্তা বিশিষ্ট কণা তাকে আমরা বলতে পারি অণু। মনে করো জল, জল যদি হয়, জলের সংকেত কি লিখি? H2O।
এইটা হচ্ছে জলের একটা অণুর সংকেত অ্যাকচুয়ালি। তাহলে জৈব যৌগকে মেনলি তার অণু দ্বারা আমরা বোঝাই, ওই জন্য আমরা একে জৈব অণু বলতে পারি। ঠিক আছে, তো প্রথমত আমরা এই কার্বোহাইড্রেটটাকে নিয়ে আলোচনা করি আজকে। প্রথমে কি আলোচনা করবো আমরা? কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো এটাকে আমি একটু অন্যভাবে আলোচনা করি। দেখো কার্বোহাইড্রেট কথাটা দেখো দুটো জিনিস নিয়ে গঠিত, দুটো সিলেবেল আছে না, দুটো অংশ আছে। একটা দেখো কার্বো, একটা হচ্ছে হাইড্রেট। কার্বো কথা কি পাই? কার্বন। কার্বন মানে কি? একটা মৌল কার্বন। আর হাইড্রেট, হাইড্রেট কথার মানে হচ্ছে জল বা ওয়াটার, তাই তো, জল। তাহলে কার্বন পেলাম আর জল পেলাম। তো বলো তো জলের সংকেত কি? সবাই অবশ্য বলবে যে H2O। আর কার্বন কি? কার্বন হচ্ছে সি। তো দেখো এখানে কার্বো আর হাইড্রেট দুটো সিলেবেল আছে, দুটো সিলেবেলই সমান সমান। অর্থাৎ এখানে কার্বনের আর জলের এর মানে অনুপাতটা সমান সমান। যেমন কার্বন যদি N থাকে, জলও থাকবে N। তার মানে এখান থেকে আমরা এর সাধারণ সংকেত কি পাবো? দেখো তো, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত, সাধারণ সংকেত কেমন হওয়া উচিত? দেখো CN, এটা H2O টু দি H2ON না বলে H2NON হচ্ছে না এটা? মানে একটু উদাহরণ দিই, মানে কার্বন যদি তোমার 6টা হয়, ধরো কার্বন 6টা, তাহলে C6, H কত 6 দুগুণে 12 ও 6টা, মানে কার্বন আর অক্সিজেন এর অনুপাতটা 1:1। কার্বন অনুপাত অক্সিজেন 1:1। আর কার্বন হাইড্রোজেন অক্সিজেন কিভাবে থাকে? এখানে কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন কি হবে? 1:2:1। বুঝা গেল? এটাই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের মানে সাধারণ সংকেত এবং কিভাবে থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন গুলো। এইটা কিন্তু পরীক্ষায় পড়ে যে কার্বোহাইড্রেটের অণুতে, এটা তো অণু একটা, কার্বোহাইড্রেটের অণুতে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত? কি বলবো? কার্বন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে 1:1। আর যদি বলি কার্বন হাইড্রোজেন অক্সিজেন কি অনুপাতে থাকে, তখন বলবো 1:2:1। এটা খেয়াল রাখবে। আর এর সাধারণ সংকেত কি? CnH2nOn। এটা হচ্ছে এই কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। বোঝা গেল? ঠিক আছে, এবারে কার্বোহাইড্রেট কি? স্যার আমরা ভাত খাই, রুটি খাই, মুড়ি খাই, এগুলো খাই, তো এগুলো যে সবই হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট ভাত, রুটি, মুড়ি যা খাই সবকিছু হচ্ছে কার্বোহাইড্রেটের উদাহরণ। ওখানে স্টার্চ পাওয়া যায়। এবারে এই যে কার্বোহাইড্রেট বা শর্করা যেটা বললাম, এই শর্করাকে আমরা ভাগ করতে পারি দুভাগে। কিরকম? কি কি ভাগ স্যার? দেখো একটা হচ্ছে সরল শর্করা, সরল শর্করা, আর হচ্ছে জটিল শর্করা। কাকে বলবো সরল শর্করা? দেখো নামের মধ্যে উত্তর ঢুকায় যে সরল শর্করা মানে যে শর্করাকে বিশ্লেষণ করলে আর তার মানে আর বিশ্লেষণ করা যায় না, যে শর্করাকে আর বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ করলে সেই সরল শর্করা ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। মানে যে শর্করাকে বিশ্লেষণ করলে ওই শর্করা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তাকে আমরা বলতে পারি সরল শর্করা। ঠিক আছে, সরল শর্করা বা আমরা বলতে পারি মনোস্যাকারাইড। কি বলবো? মনোস্যাকারাইড। মানে এটা হচ্ছে শর্করার সরলতম রূপ। কি বলতে পারি আমরা? এটা শর্করার সরলতম রূপ। ঠিক আছে, এর চেয়ে আর ভাঙা যায় না। এটা হচ্ছে শর্করার সবচেয়ে সরলতম রূপ, হচ্ছে মনোস্যাকারাইড বা সরল শর্করা। তাহলে জটিল শর্করা কাকে বলবো? যে শর্করাকে বিশ্লেষণ করলে মানে একাধিক সরল শর্করা পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি জটিল শর্করা। তার মানে জটিল শর্করাকে ভাঙলে আমরা সরল শর্করা পাবো।
কিন্তু সরল শর্করাকে ভাঙলে আর কিছু পাবো না। একটু উদাহরণ দিই, সরল শর্করা উদাহরণ হচ্ছে গ্লুকোজ। কি বললাম? উদাহরণ হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সব হচ্ছে সরল শর্করা। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সব হচ্ছে সরল শর্করা। তাহলে জটিল শর্করা কি হবে না, যে শর্করাকে বিশ্লেষণ করলে একাধিক সরল শর্করা পাওয়া যায় তাকে আমরা বলতে পারি জটিল শর্করা। জটিল শর্করার উদাহরণ কি হবে? যেমন হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, এগুলো হচ্ছে জটিল শর্করা। আমি একটু লিখছি না কেন, কারণ আছে। কারণ হচ্ছে জটিল শর্করা যদি আমরা ভাগ করতে পারি এবার দুভাগে। একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে একটা মাত্র স্যাকারাইড, একটা মাত্র সরল শর্করা যাকে বলে মনোস্যাকারাইড বলছি, যেটা সরলতম। উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো আছে হচ্ছে সরল শর্করার উদাহরণ। আর একাধিক যখন মনোস্যাকারাইড দিয়ে গঠিত শর্করাকে বলবো আমরা জটিল শর্করা। এই জটিল শর্করার মধ্যে যদি একটা তো মনোস্যাকারাইড হয়ে যাবে, 2 থেকে 9টা, কোনো বলছে 10টা দেওয়া আছে, 2 থেকে 9টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে জটিল শর্করা তাকে আমরা বলছি অলিগোস্যাকারাইড। মাথায় ঢুকলো জিনিসটা? মনে করো একটা জিনিস বুঝি, কিভাবে বোঝাবো, হ্যাঁ, মালা। মনে করো এই একটা ফুল আছে, এই একটা ফুল, এই ফুলটা হচ্ছে এটা হচ্ছে মনোস্যাকারাইডের মতো মনে করো, এটা মনো ফ্লাওয়ার, ঠিক আছে? এবারে যদি একাধিক ফুল হয়, যদি 9টা ফুল হয়, মনে করো এই একটা ফুল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই 9টা ফুল দ্বারা গঠিত যে মালাটা পেলাম আমরা, এটা হচ্ছে অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ছে, মানে অলিগো ফ্লাওয়ার বলতে পারি আমরা কি, মানে গুলিয়ে ফেলো না ফ্লাওয়ারটা, যেহেতু আমি স্যাকারাইড এখানে আমি ফ্লাওয়ার ধরেছি, মানে একটা ফুলকে আমি একটা ধরেছি, এটা মনোস্যাকারাইড ধরেছি। তেমনি 1 থেকে 9টা, 9টা হলো বলতে পারি অলিগোস্যাকারাইড, 8টা হলো অলিগোস্যাকারাইড, 7টা হলো বলবো অলিগোস্যাকারাইড, 6টা হলো বলবো, 5টা হলো বলবো, 4টে হলো বলবো, 3টে হলো বলবো, 2টো হলো বলবো, এগুলো আমরা বলবো অলিগোস্যাকারাইড। যখনই বেশি হয়ে যাবে তখন আমরা বলতে পারি পলিস্যাকারাইড। পলি কথাটার মানে হচ্ছে বহু, মেনি। যখন পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেকগুলি মনোস্যাকারাইড, মানে 10 বা 10-এর বেশি। কোনো বইতে আছে 10-এর বেশি, কোনো বইতে আছে 10 বা 10-এর বেশি, আবার কোনো বইতে আছে অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 10টি। এবারে 2 থেকে 10টি, কেউ বলছে 2 থেকে 9টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত স্যাকারাইড জটিল শর্করাকে বলা হয় হচ্ছে অলিগোস্যাকারাইড। আবার কোনো বইতে আছে যে 2 থেকে 10টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত জটিল শর্করাকে বলা হয় অলিগোস্যাকারাইড। আর পলিস্যাকারাইড তাহলে কি না, 10-এর বেশি, যখন একাধিক মালা মানে ফুল নিয়ে গঠিত হবে মালাটা, তখন আমরা বলতে পারি পলিস্যাকারাইড। মানে মালা নয়, মানে মনোস্যাকারাইড যখন থাকবে তখন আমরা বলবো পলিস্যাকারাইড। তো দেখো আবার বলি, অলিগোস্যাকারাইড বলেছিলাম 2 থেকে 10টি বা 2 থেকে 9টি যে মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে জটিল শর্করা তাকে আমরা বলেছিলাম অলিগোস্যাকারাইড। এবারে মানে প্রেজেন্স অফ মনোস্যাকারাইডের সংখ্যার উপর নির্ভর করে, মানে মনোস্যাকারাইড গুলো শৃঙ্খলাকারে পরপর, মানে মনোস্যাকারাইড কি, একটা মনোস্যাকারাইড, আবার একটা মনোস্যাকারাইড, আবার একটা মনোস্যাকারাইড, এগুলো যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড। তো এই অলিগোস্যাকারাইডের মধ্যে মনোস্যাকারাইডের সংখ্যার উপর নির্ভর করে এগুলোকে আমরা বিভিন্ন নামে নামাঙ্কিত করতে পারি। কিরকম? মনে করো যদি দুটো থাকে, 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয়, তখন তাই কি বলবো? আমরা জেনেছিলাম একটা হলে মনো, 2টো হলে ডাই, 3টে হলে ট্রাই, 4টে হলে টেট্রা, 5টা হলে পেন্টা, 6টা হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 নন, 10 ডেকা। আমরা এগুলো জানি কিন্তু। তাহলে যদি 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত অলিগোস্যাকারাইডকে কি বলবো আমরা? ডাইস্যাকারাইড বলতে পারি আমরা। দেখো অলিগোস্যাকারাইড যদি 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, 2টি মনোস্যাকারাইড দ্বারা স্যাকারাইড মনো 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে অলিগোস্যাকারাইড তাকে আমরা বলতে পারি ডাইস্যাকারাইড, তাই না? উদাহরণ কি হবে? ডাইস্যাকারাইড
মনে করো সুক্রোজ, সুক্রোজ চিনি আমরা, সুক্রোজ মানে হচ্ছে চিনি, সুক্রোজ মানে হচ্ছে চিনি। সুক্রোজ গঠিত হচ্ছে তোমার গ্লুকোজ, আমি মনোস্যাকারাইড উদাহরণ দিয়েছিলাম গ্লুকোজ বা সরল শর্করা করেছিলাম গ্লুকোজ। তো সুক্রোজ গঠিত হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা, এটা হচ্ছে সুক্রোজ। আবার যেমন ধরো মল্টোজ, মল্টোজ গঠিত হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা। আবার যেমন ধরো ল্যাকটোজ, ল্যাকটোজ, ল্যাকটো কথা আমরা চিনি, ল্যাকটোজেন কিন্তু কিনি না আমরা, ল্যাকটোজেন, ল্যাকটোজ কথা দুগ্ধ শর্করা বলি আমরা। এর মধ্যে আছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, ঠিক আছে। এটা হচ্ছে ডাইস্যাকারাইড উদাহরণ। তাহলে যদি বলে একটা মনোস্যাকারাইডের উদাহরণ দাও, বলবো গ্লুকোজ। একটা ডাইস্যাকারাইডের উদাহরণ দাও, স্যার এগুলো সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। আর মনোস্যাকারাইডের উদাহরণ কি খালি গ্লুকোজ হবে? এটা হবে তো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো সবই মনোস্যাকারাইড। বোঝা গেল জিনিসগুলো? তাহলে মনোস্যাকারাইড পেলাম মানে একটি মাত্র সরল শর্করা। সরল শর্করা মানে কি? ওই যে সেই সব ফর্মুলাটা CnH2nOn, বোঝা গেল? C6H12O6, এইটা যে মনোস্যাকারাইড, একাধিক মনোস্যাকারাইড নিয়ে গঠিত হলে তাকে আমরা বলবো জটিল শর্করা। দুটো হলে বলবো ডাইস্যাকারাইড, তিনটে হলে ট্রাইস্যাকারাইড, চারটে হলে টেট্রাস্যাকারাইড। আচ্ছা এটা ট্রাইস্যাকারাইড দেখি আমরা, যদি তিনটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয় তাহলে আমরা বলবো ট্রাইস্যাকারাইড। একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি হবে? ট্রাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে রাফিনোজ। কি বললাম? একটা ট্রাইস্যাকারাইড উদাহরণ হচ্ছে রাফিনোজ। এটা কি দ্বারা গঠিত? এটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ দ্বারা গঠিত হচ্ছে রাফিনোজ। তার ট্রাইস্যাকারাইড উদাহরণ হচ্ছে রাফিনোজ। ডাইস্যাকারাইড উদাহরণ কি বলবো? সুক্রোজ। তাহলে মনোস্যাকারাইড পেলাম, ডাইস্যাকারাইড পেলাম, এইরকম ভাবে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড এরকম পাবো আমরা। তো ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড এগুলো তো সব অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ছে। তাহলে এবার একটা পলিস্যাকারাইড দেখি আমরা, কাকে বলবো পলিস্যাকারাইড? কি বললাম বলো, কাকে বলো পলিস্যাকারাইড? যখন একাধিক মানে 10-এর অধিক যে মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে শর্করা তাকে আমরা বলতে পারি, যে জটিল শর্করা তাকে আমরা বলতে পারি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি বলবো? মানে অনেক 10-এর অধিক মনোস্যাকারাইড দ্বারা গঠিত, ঠিক আছে, 10-এর অধিক মনোস্যাকারাইড দ্বারা গঠিত জটিল শর্করা তাকে আমরা বলছি পলিস্যাকারাইড। আচ্ছা দেখো, এই পলিস্যাকারাইড কিন্তু আবার দু রকমের হয়। কিরকম? কি একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে হেটেরো পলিস্যাকারাইড। দেখো খুবই ইজি। হোমো কথা মানে কি? হোমো, হোমো কথা মানে হচ্ছে সেম, সেম। হোমো হচ্ছে সেম বা একই, তাই তো? হোমো মানে হচ্ছে সেম বা একই। হোমো কথাটার মানে হচ্ছে, হোমো কথা মানে হচ্ছে সেম বা একই। তাহলে হোমো পলিস্যাকারাইড, আমরা পলিস্যাকারাইডের সঙ্গে কি বললাম? অনেকগুলি মনোস্যাকারাইড, মানে পলিস্যাকারাইডের মনোস্যাকারাইড গুলো, পলিস্যাকারাইডের মধ্যস্থ, পলিস্যাকারাইড মধ্যস্থ মনোস্যাকারাইড গুলো একই রকম, অর্থাৎ একই মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড তাদের আমরা বলতে পারি হোমোপলিস্যাকারাইড। ঠিক আছে, কি বলবো? একই মনোস্যাকারাইড দ্বারা গঠিত। বাজারে দেখবে মালা, গাঁদা ফুলের মালা, একই গাঁদা ফুল, একই কালার, হলুদ রঙের গাঁদা ফুল দ্বারা তৈরি একটা মালা, মানে একই রকম দেখতে, ঠিক আছে। একটা গাঁদা ফুল যদি আমরা মনোস্যাকারাইড মনে করি, তাহলে 10টার বেশি গাঁদা ফুল দিয়ে তৈরি একটা মালা, তাকে আমরা বলছি পলিস্যাকারাইড, মানে হোমো পলিস্যাকারাইড। বুঝে গেল? তার মানে একই রকমের মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড তাকে আমরা বলতে পারি হোমো পলিস্যাকারাইড। এর উদাহরণ কি হবে? উদাহরণ হবে হচ্ছে সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো হচ্ছে
হোমোপলিস্যাকারাইড। আর হেটেরোপলিস্যাকারাইড মানে কি? হেটেরো মানে ডিফারেন্ট, আলাদা, পৃথক, বিভিন্ন রকমের যে মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড তাকে আমরা বলতে পারি হেটেরোপলিস্যাকারাইড। মানে ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? মানে একই রকমের মনোস্যাকারাইড দ্বারা যখন কোনো পলিস্যাকারাইড গঠিত হবে তখন তাকে আমরা বলতে পারি হোমোপলিস্যাকারাইড। আর ডিফারেন্ট বা বিভিন্ন ধরনের, হেটেরো কথা মানে তো ডিফারেন্ট, মানে বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড তাকে আমরা বলতে পারি হেটেরোপলিস্যাকারাইড বা হেটেরোপলিস্যাকারাইড। ঠিক আছে? এর উদাহরণ কি হবে? আমরা হেপারিন নাম শুনেছি। হেপারিন 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 হচ্ছে একটা হেটেরোপলিস্যাকারাইডের উদাহরণ। হেপারিনের কাজ কি? রক্ত তঞ্চনের সময় পড়বো আমরা, রক্ত তঞ্চন, রক্ত জমার কথা যখন পড়বো তখন দেখবো সেখানে হেপারিনের কাজ আছে। তো সেই হেপারিন হচ্ছে আমাদের হেটেরোপলিস্যাকারাইডের উদাহরণ। তাহলে এই পর্যন্ত কি শিখলাম? শর্করা। শর্করা হচ্ছে যার নাম হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বন এবং হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত। কার্বোহাইড্রেটের মূল উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন শিখলাম। সরল শর্করা শিখলাম, জটিল শর্করা শিখলাম। সরল শর্করাকে বলছিলাম মনোস্যাকারাইড, উদাহরণ বললাম গ্লুকোজ। আর শিখলাম জটিল শর্করা। জটিল শর্করার মধ্যে পেয়েছিলাম আমরা হচ্ছে অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে হচ্ছে 2 থেকে 10-এর মধ্যে, মানে মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে শর্করা তাকে আমরা বলছিলাম অলিগোস্যাকারাইড। মানে মনোস্যাকারাইড উপস্থিতি অনুসারে নাম করেছিলাম ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড ইত্যাদি ইত্যাদি। আর পলিস্যাকারাইড তাকে বলেছিলাম যখন 10-এর বেশি মনোস্যাকারাইড দ্বারা গঠিত তখন তাকে আমরা বলছিলাম পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হতে পারে 2 রকমের, এটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, এটা হচ্ছে হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড কি? যখন একই ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত যে পলিস্যাকারাইড তাকে আমরা বলেছিলাম হোমোপলিস্যাকারাইড। ঠিক আছে? আর যখন মানে বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয় তখন তাকে আমরা বলেছিলাম হেটেরোপলিস্যাকারাইড। এবার আমরা দেখে নিই এই কার্বোহাইড্রেটের ভূমিকা। কার্বোহাইড্রেট আমাদের জীবদেহে কি ভূমিকা পালন করে থাকে? 1 নম্বর, এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, এই যে আমি হাত নাড়ছি, চোখ পাতা ফেলছি, যা কিছু কর্ম করি না কেন এই কাজের জন্য কি দরকার? আমাদের শক্তি দরকার, এনার্জি। এই শক্তিটা কোত্থেকে পাই আমরা? এই যে শক্তিটা, এই শক্তিটা আমরা কোত্থেকে পাই? এই শক্তির যোগান দেয় হচ্ছে আমাদের এই কার্বোহাইড্রেট। তাহলে শক্তি উৎপাদনে কার্বোহাইড্রেট একটা বিশেষ ভূমিকা পালন করে। মানে বলে না খাবার খাই তাহলে শক্তি হবে, খাবার খাও তাহলে শক্তি হবে। তাহলে খাবার খেলে খাবার থেকে শক্তি পাবো আমরা। ঠিক আছে? নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেহ গঠনে। দেহ গঠন বলতে গিয়ে আচ্ছা আমরা একটা জিনিস মনে করার চেষ্টা করি। ক্লাস 8-এ পড়েছিলাম উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে একটা এরকম নির্জীব বস্তুর একটা আবরণ থাকে না? বলেছিলাম তো, যার নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের মেন উপাদান কি? কোষ প্রাচীরের মেন উপাদান কি? কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? মনে পড়ছে একটু? কোষ প্রাচীর হচ্ছে প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি? সেলুলোজ এক ধরনের শর্করা। আমরা আজকে পড়লাম, একটু আগে আমরা উদাহরণটা পড়লাম সেলুলোজ। সেলুলোজ কি পড়েছিলাম? এটা পলিস্যাকারাইড পড়েছিলাম না? হোমোপলিস্যাকারাইড একটা সেলুলোজ। তো সেই সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের উপাদান। এই দেহ গঠনে সাহায্য করা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। আবার দেখো আমরা কিছু কিছু প্রাণী আমরা যেমন দেখেছি ওই আর্থ্রোপোডা যে প্রাণী আছে, মানে কি বলে আর্থ্রোপোডার যে দেহের আবরণটা কাইটিন দ্বারা নির্মিত। আরশোলা, মাকড়সা এগুলো আছে না, এদের দেহের যে বাইরের আবরণটা, এদের দেহের বাইরের আবরণটা দেখবে কাইটিন দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত। এই কাইটিন হচ্ছে একটা শর্করা, পলিস্যাকারাইড। তাহলে বলতে পারি যে কার্বোহাইড্রেট দেহ গঠনেও সহায়তা করে। এটা কোথায় দেখা যায়? কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। কাইটিন দ্বারা নির্মিত বহিঃকঙ্কাল কোথায় দেখা যায়? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শ্রেণীর জীবেদের বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত। তাহলে দেহ গঠনেও সহায়তা করে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা। এরপরে আমরা দেখব ডিএনএ বা আরএনএ গঠনে সহায়তা করে।
এই আমাদের শর্করা। ডিএনএ বা আরএনএ কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি আছে? ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এদের যে এইগুলো গঠন করতে গেলে একটা শর্করা লাগে, যেটা বলা হয় রাইবোজ শর্করা। কি বললাম? রাইবোজ শর্করা বা ডিঅক্সি রাইবোজ শর্করা। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য কিন্তু আমাদের শর্করা প্রয়োজন হয়। আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে সঞ্চয়ের জন্য। সঞ্চয় গ্যাস কি হয়? দেখো আমাদের পেশি কোষে, মানে এগুলো আমরা একটু কিছুদিন পরে পড়বো গিয়ে, যেমন গ্লাইকোজেন সঞ্চয় থাকে পেশি কোষে, যকৃৎ কোষে। গ্লাইকোজেন মানে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চয় হয়ে থাকে, মানে স্টোর হয়ে থাকে, স্টোর করে রাখে যকৃৎ কোষে আর হচ্ছে পেশি কোষে। বুঝতে পেরেছো? যকৃৎ কোষে পেশি কোষে গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। আমরা কোনো খাবার যদি বেড়ে যায় ফ্রিজে রেখে দিই, তো সেরকম আমরা যে শরীরে যে পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করছি, সমস্ত যদি কাজে না লাগে, তখন কিছুটা কার্বোহাইড্রেট কি করে আমরা যকৃৎ কোষে এবং পেশি কোষে আমরা সঞ্চয় করে রাখি। ঠিক আছে? সেটা সেটা তো ডায়েট আমি ভাতটা রেখে দিতে পারি না, বা মুড়িটা রেখে দিতে পারি না। তা ওর সরল রূপ হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজটাকে ট্রান্সফার করা হয় গ্লাইকোজেন রূপে। গ্লাইকোজেন রূপে আমরা ওখানে সঞ্চয় করে রাখি। এগুলো নাম আছে, পরে পড়বে এগুলো। ঠিক আছে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখা হয় ওখানে। আবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্টার্চ, স্টার্চ রূপে বা তোমার সেলুলোজ রূপে এগুলো জমা করে রাখা হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা আমাদের জীবদেহ গঠনে বা জীবন সংগঠনে। বুঝে গেল? আজকে এটুকুই থাক। ক্লাস বেশি বড় হয়ে গেলে আবার ধৈর্য থাকবে না। এটুকুই থাক, বাকিটা পরের ক্লাসে পড়বো। সকলে ভালো থেকো। জয় হিন্দ।